ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। বশীকরণ নিয়ে মেনলি মানুষের মধ্যে অনেক কিছু ধারণা আছে। মেনলি বশীকরণের যেটা ধারণা সেটা হচ্ছে মানুষকে বশ করা, বশ করে কিছু করিয়ে নেওয়া। এটা কি সত্যি? হ্যাঁ, ধারণাগতভাবে যেটা বললে বশীকরণের ধারণা সেটাই। কাউকে নিজের অধীনস্থ করে নিজের প্রভাবে নিয়ে এসে তার দ্বারা কিছু কাজ করিয়ে নেওয়া, এই হচ্ছে বশীকরণের সাধারণ উদ্দেশ্য। তবে এ প্রসঙ্গে এই কথাটা বলা প্রয়োজন, বশীকরণ ধারণা কিন্তু অনেক ব্যাপক, অনেক বিস্তৃত আচ্ছা। এবং কিছু ছোট ছোট ধারণা আরও আছে যেগুলোকে আমরা মোটামুটিভাবে বশীকরণ বলেই চালিয়ে দিই বা বশীকরণের মধ্যেই সেগুলোকে ধরে দিই। যেমন আকর্ষণ কিংবা সম্মোহন বা মোহন। একটু ব্যাখ্যা করে দিই ডিফারেন্সটা কোথায় হচ্ছে। বশীকরণ আগেই বলেছি, যেটা তোমার ব্যাখ্যা সেটাই সঠিক। কাউকে নিজের বশে বা নিজের অধীনে নিয়ে এসে তার দ্বারা কিছু কাজ করিয়ে নেওয়া, নিজের স্বার্থ সিদ্ধি করে নেওয়া। এখন ঘটনা হচ্ছে, বশ তো তাকে করা যায় যে আবার আশেপাশে আছে, হুম। আবার কন্ট্যাক্টে আছে। তা না হলে যে দূরে আছে তার উপরে বশের প্রভাব বা সেই বশ করার যৌক্তিকতা যাই বলো সেটা থাকে না। দূরের লোককে করতে হয় কি, নিজের কাছে টেনে আনতে হয় বা নিজের অনুকূল করতে হয়। তার মাইন্ডে, তার সম্পর্কে একটা আকর্ষণের জায়গা ক্রিয়েট করতে হয়। এই যে ক্রিয়াটা দূর থেকে দূরবর্তী ব্যক্তির ওপরে যেটা প্রযোজ্য হয়, এটাকে কিন্তু আকর্ষণ ক্রিয়া বলে। কিন্তু চলতি কথায় লোকে এটাকেও বশীকরণ বলে থাকে। আচ্ছা। আবার এই যে মোহনের কথা বললাম বা সম্মোহনের কথা বললাম, এটা কি? অনেক সময় কিছু কিছু মানুষের একটা এমন আকর্ষণী ক্ষমতা থাকতে আমরা দেখি যে সে মানুষটা যেখানে যাচ্ছে সবাই যেন তার মধ্যে মোহিত হয়ে যাচ্ছে, সবাই তাকেই ঘিরে রয়েছে, সবাই তার কথা শুনতে চাইছে। তা এই যে এক্সট্রা অ্যাট্রাকশন নিজের মধ্যে গেইন করা, আমি যার সামনে যাব সেই আমার ফেভার হয়ে যাবে, এই যে বিদ্যা বা এই যে ধারণা, যার দ্বারা এটা সম্ভব হয়, এটাকে কিন্তু মোহন বলা হয়। তা এখন এই তিনটে জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি দাঁড়ালো? বশীকরণ মানে বশীকরণই, বশীকরণ মানে অন্য কিছু নয়। আচ্ছা। যার একমাত্র উদ্দেশ্য হলো যে কোনো প্রাণীকে, প্রাণীকে এই জন্য বলছি, মানুষ ছাড়া কিন্তু অন্যান্য প্রাণীর ওপরও বশীকরণ প্রযুক্ত হয়। তাকে যেভাবে হোক নিজের অধীনস্থ করে নিয়ে তাকে নিজের স্বার্থে ব্যবহার করা, তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া। এখন যে মানুষটা দূরে আছে, সেই দূরে থাকা মানুষটাকে নিজের কাছে আনতে হবে বা তাকে দিয়ে আমায় কিছু করাতে হবে। তাহলে সবার আগে আকর্ষণ প্রযুক্ত হবে। সেই আকর্ষণের বশবর্তী হয়ে দূরে থাকা মানুষটা সে আমার কাছে আসবে। এখন ওকে আমি কিন্তু বশীকরণ করতে পারি। এখন আমি তাকে বশীকরণ করে নিজের কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, বা মানে প্রথমেই করা যায় না। প্রথমেই করা যায় না বলতে, যে দূরে রয়েছে আমি তো তাকে ভাবছি, সে কি আমায় ভাবছে? সেটা তো একটা বড় ফ্যাক্টর না। যখন উভয়মুখী একটা টান প্রযুক্ত হবে তখনই সেটা টেলিপ্যাথিক কাজ করবে। কিন্তু একতরফা যখন আমি তাকে বশীকরণ করার চেষ্টা করছি, দূরে থাকা মানুষটাকে, সে তো দেখতে পাচ্ছে না আমাকে, বা আমার উপস্থিতি, আমার প্রভাব কোনোভাবে তার কাছে পৌঁছানো যাচ্ছে না, তখন তাকে কন্ট্যাক্টে আনার ব্যবস্থা করতে হবে। এখন এই কন্ট্যাক্টটা ফিজিক্যাল হতে হবে তার কোনো মানে নেই। যেমন ধরা যাক, অনেক ক্ষেত্রে কেস আসে, প্রিয়জন দূরে গিয়ে ভুলে গেছে, হুম। যোগাযোগই করে না, ফোন করে না, মেসেজ করে না, কিছু না। তাকে বশীকরণ করতে হবে।
কেন করতে হবে? যাতে সে আবার আগের মতো কথা বলে, সে আগের মতো ইন্টারাকশন করে। কিন্তু আগে প্রযুক্ত হবে আকর্ষণ। যেই আকর্ষণের বলে সে কিন্তু যোগাযোগ স্থাপনে বাধ্য হবে। যোগাযোগ স্থাপনে বাধ্য হওয়ার পর তাকে সেই যোগাযোগ রক্ষা করে যেতে বাধ্য করতে হবে। তাহলে যোগাযোগ স্থাপনে বাধ্য করলাম, এটা হলো আকর্ষণের জায়গা। যোগাযোগ মেনটেন করে চলতে বাধ্য করছি, এটা হচ্ছে বশীকরণের জায়গা। আর মোহনের জায়গাটা কি হলো? স্বল্প মেয়াদি প্রভাব, আবার কোনো দীর্ঘমেয়াদী প্রভাবের দরকার নেই। আমি একটি সভা অ্যাটেন্ড করতে যাব, যেখানে কিছু হয়তো আমার বিরোধী পক্ষের মানুষ আছে, আমি জানি তারা, আমি আশঙ্কা করছি, গোলমাল পাকানোর চেষ্টা করতে পারে। তা এই মানুষগুলো যাতে কোনো গোলমাল না পাকায়, তারা আমাকে ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করে। অ্যাটলিস্ট ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করুক বা না করুক, তারা ব্যারাকিংয়ের রাস্তায় না যায়। তা এর জন্য মানুষের মনে একটা ক্ষণস্থায়ী প্রভাব, একটা মায়াজাল ইত্যাদি সৃষ্টির জায়গা হচ্ছে মোহন। ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজেদের ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য এই মোহনের প্রয়োগ করে থাকেন। এমনকি অনেক রাজনীতি জগতের মানুষ, তারাও কিন্তু এই মোহন প্রক্রিয়া, নিজেদের যে জনমোহিনী ক্ষমতা, সেই জনমোহিনী ক্ষমতাকে আরও সুদৃঢ়ভাবে এস্টাবলিশ করতে তারা এটার প্রয়োগ করে থাকেন। আচ্ছা, আচ্ছা। আপনি যেটা বললেন আকর্ষণ, হ্যাঁ, এইটা প্রসেসটা কি বশীকরণের মতোই সেম? বশীকরণের প্রসেস বশীকরণের মতো, আকর্ষণের প্রসেস আকর্ষণের মতো। আচ্ছা। এখন যে মানুষটার কাছে বশীকরণ বা আকর্ষণ বা মোহনের কোনো ডিফারেন্স নেই, তা সেই মানুষটার কাছে সব প্রসেসই একরকম। আচ্ছা, আচ্ছা। আমরা রিসেন্টলি একটা সিনেমা দেখেছিলাম যেটা দিয়ে আমি শুরু করলাম, যে শয়তান বলে একটা সিনেমা বেরিয়েছিল হিন্দিতে। সেখানে দেখানো হচ্ছিল বশীকরণ কিভাবে করলো মেয়েটাকে, যে দুটো লাড্ডু দিয়ে দিল, লাড্ডুটা মেয়েটা খেয়ে নিল, তার ফলে বশীকরণ হয়ে গেল। তারপরে এটা কি প্রসেস এই না এই আলাদা? প্রসঙ্গে বলি, হুম। বশীকরণের বিদ্যা এর যে কত সহস্র প্রকারের প্রয়োগ হতে পারে, আমারও তার সঠিক ধারণা নেই। আমার কেন, গোটা পৃথিবী জুড়ে যারা তন্ত্র চর্চা করেন, সাধনা করেন, প্রয়োগ করেন, কেউই এরম কথা দাবি করবেন না বা করতে পারবেন না। বশীকরণের প্রচলিত যত পদ্ধতি আছে তারা সব জানেন। এখন আমি একটু বুঝিয়ে দিই জায়গাটা, তাহলে বুঝতে সুবিধে হবে প্রসঙ্গ যখন তুললে। ওখানে লাড্ডু খাবার বস্তু ব্যবহার করা হয়েছে। তা হ্যাঁ, খাদ্য সামগ্রী ব্যবহার করে বশীকরণ করা হয়, বশীকরণের বহু প্রাচীন পন্থা এটা। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে দ্রব্য সামগ্রী উপলক্ষ মাত্র। সে খাদ্য সামগ্রী হিসেবে লাড্ডু ব্যবহার করেছে, আমি যদি রসগোল্লা ব্যবহার করতে চাই করতে পারি। কিন্তু তাতে যে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করা হয়েছে, মন্ত্রটা হচ্ছে ভাইটাল সেক্ষেত্রে। আবার ধরো আদিবাসী তন্ত্র ঘরানা যাকে বলে, যেটাকে লোকতন্ত্রের জায়গা বলা হয়, অর্থাৎ অনার্য সভ্যতার একটা নিদর্শন, সেখানে কিন্তু দ্রব্যগুণের বশীকরণের একটা ব্যাপার আছে। অর্থাৎ যদি কোনো মন্ত্র না থাকে, না থাকবে, কোনো ঐশ্বরিক শক্তির প্রয়োগ নাও থাকতে পারে, শুধুমাত্র কিছু বিশেষ দ্রব্য বিশেষ দিনে বিশেষ ক্ষণে কিছু বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়, ক্ষমতা ধারণ করে, যেগুলোর জ্ঞান দক্ষ তান্ত্রিকদের আছে যারা এগুলো করেন। তা তারা সেই মতো তিথিতে সেই সব দ্রব্য সামগ্রী আহরণ করে তাকে আহার্য সামগ্রীতে মিশিয়ে বা সরাসরি বশীকরণ করতে পারেন। তা এ তো গেল খাওয়া বাদ দিক, খাওয়ানো ছাড়াও শুকিয়ে ফুলের গন্ধ, পারফিউম ইত্যাদি গন্ধ শুকিয়ে বশীকরণ করা যায়। কিছু ছুঁইয়ে, কিছু ছড়িয়ে, যেমন কারো শরীরে কোনো পালক হোক, কোনো গাছের ফুল হোক, লতা পাতা হোক ইত্যাদি ছুঁইয়ে বশীকরণ করা যায়। কোনো বিশেষ চূর্ণ, বশীকরণ দ্রব্য সামগ্রীর চূর্ণ,
সেটা কারুর শরীরে ছড়িয়ে, মাথায় ছড়িয়ে, সেখানেও বশীকরণ করা যায়। তবে এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো কিন্তু মূলধারা তন্ত্র নয়। মূলধারা তন্ত্র যেটা কিনা বৈদিক তন্ত্র, তন্ত্র কিন্তু বেদেরই অংশ। যেমন জ্যোতিষও বেদের অংশ, তন্ত্র বেদেরই অংশ। তো মূলধারা তন্ত্র কিন্তু আমরা দেখতে পাই মূলত মন্ত্র ও যন্ত্র নির্ভর, তাছাড়া যাগযজ্ঞের একটা জায়গা সেখানে থাকে। কিন্তু এর বাইরে সহজ সরল মন্ত্র বা বিনা মন্ত্র, কিছু বিশেষ আনুষ্ঠানিকতা হতেও পারে, নাও হতে পারে, দ্রব্যর ব্যবহার করে যে বশীকরণ বা অন্যান্য তন্ত্রের যে শাখার কাজ আছে সেগুলো সাধন করা হয়, এগুলো কিন্তু আদিবাসী ঘরানার তন্ত্র। অ্যাকচুয়ালি পরিবর্তনই যুগের ধর্ম। তো বৈদিক সমাজ সভ্যতা সংস্কৃতি যা ছিল আজ তা নেই, পরিবর্তন সাধন হয়েছে। আর্যরা অনার্যদের সাথে মিশে গেছে, তাদের উভয়ের সংস্কৃতি, উভয়ের ধর্ম, উভয়ের লোকাচার সব মিলেমিশে নতুন সংস্কৃতি, নতুন লোকাচারের এবং তন্ত্রের ক্ষেত্রেও নতুন নতুন ধারার উৎপত্তি করেছে। আচ্ছা, আপনি যে একটা কথা বললেন, আমি জানি না এটা বোকা বোকা কোয়েশ্চেন হবে কিনা, কিন্তু মাথায় এলো বলে না, বলছি। নিশ্চয়ই প্রশ্ন হ্যাঁ, এলে তো বলতেই হ্যাঁ। হবে। তো এই যে বললেন ফুল শোকানো বা ফুল বা পালক যদি কারো গায়ে দিচ্ছি, সেইভাবে বশীকরণ করছি। হুম এবার সেটা কোনো কারণে যদি কোনো ভুল ব্যক্তির গায়ে লেগে যায়, হুম সেক্ষেত্রে কি সেই বশীকরণ হয়ে যাবে না, সেক্ষেত্রে? ওই যে আমি বললাম, যে ক্ষেত্রে দ্রব্যগুণে বশীকরণ, মানে বশীকরণ নিয়ে কথা হচ্ছে বলে আমি বশীকরণ কথাটা উল্লেখ করছি, আসলে বলা উচিত তন্ত্র। কারণ বশীকরণ হচ্ছে যে তন্ত্রের প্রধান ষট কর্ম, 6 প্রকার যে কর্ম, সেই 6 প্রকার কর্মের মধ্যে অন্যতম কর্ম হচ্ছে বশীকরণ। তা যাই হোক, এই যে কিছু ছুঁইয়ে তন্ত্র করানো, সেক্ষেত্রে কিন্তু দুটো ফ্যাক্টর প্রযোজ্য থাকে। একটা আমি বলেছি মন্ত্র থাকতে পারে, মন্ত্র নাও থাকতে পারে। যদি মন্ত্র না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা আবশ্যিকভাবে থাকবে, কোনো বিশেষ দিন, বিশেষ তিথি, বিশেষ নক্ষত্র যোগ, সেই বিশেষ অবস্থায় ওই বিশেষ বৃক্ষ, লতা বা গুল্ম, তার কোনো বিশেষ অঙ্গ, সেটা ফুল হতে পারে, পাতা হতে পারে, শিকড় হতে পারে, ফল হতে পারে বা অন্য কিছু হতে পারে, তার মধ্যে কিছু বিশেষ গুণ সঞ্চারিত হয়। এই গুণটা কিন্তু থেকে যায় না, ওই বিশেষ ক্ষণেতেই তা সঞ্চারিত হয়। ওই সময়ে যদি সেই জিনিসটি সংগ্রহ করা যায়, তখন সে কোনো প্রকার মন্ত্র, তন্ত্র ইত্যাদি ছাড়াই, কোনো যন্ত্রের প্রয়োগ ছাড়াই নিজের গুণে সে একটা বশীকরণ ঔষধি বা অন্য কোনো প্রকার তন্ত্রের ঔষধি হিসেবে কাজ করে। আমি প্রসঙ্গে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, বশীকরণ নিয়ে কথা হচ্ছে এবং এটাই সবার কাছে সব থেকে আগ্রহের বিষয়। তা এটা নিয়ে আমি একটা আদিবাসী তন্ত্রের টিপস বলছি। এই বছরে আমরা মোটামুটি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ একবার তো পাই, একাধিকবারও পাই। তা এই সূর্যগ্রহণকালে বা চন্দ্রগ্রহণকালে তবে একটা শর্ত আছে, আমি যে স্থানে রয়েছি, আমি যে স্থান থেকে কাজ করছি, সেখানে কিন্তু গ্রহণ দৃশ্যমান হতে হবে। গ্রহণ দৃশ্যমান? হ্যাঁ, যেমন সূর্যগ্রহণ বলো বা চন্দ্রগ্রহণ বলো, একসঙ্গে কিন্তু গোটা পৃথিবী থেকে দৃশ্যমান হয় না। কারণ পৃথিবীর যে এই গোলাকার আকৃতি, একসঙ্গে দুদিকের সারফেস তো সূর্যের দিকে বা সূর্যের বিপরীতে থাকতে পারে না। তা ফলত একদিকেই গ্রহণ দৃশ্যমান হয়, অন্যদিকে গ্রহণ দৃশ্যমান হয় না। তা আমি যেখানে আছি এবং গ্রহণযোগে আমি কিছু কর্ম করার কথা চিন্তা ভাবনা করছি, তা সেখানে গ্রহণটা কিন্তু দৃশ্যমান হতে হবে।
অর্থাৎ গ্রহণ যদি সেখান থেকে দৃশ্যমান না হয় তাহলে গ্রহণ বলে ধরা যাবে না সেক্ষেত্রে। তা কি করতে হয়? গ্রহণ থাকবে, গ্রহণ দৃশ্যমান থাকবে, এবং যখন গ্রহণ মধ্য অবস্থা থাকবে। গ্রহণ মধ্য অবস্থা কাকে বলে? যখন গ্রহণের পিক আওয়ার, যেই সময়টা সম্পূর্ণ গ্রহণ হয়, পূর্ণগ্রাস সম্পন্ন হয়। তা এই সময়ে একটি গাছ সংগ্রহ করতে হয়। গাছটি হচ্ছে অপরাজিতা। আমরা সবাই চিনি, এর নীল রঙের ফুলের জন্য বিখ্যাত, কোথাও কোথাও সাদা রঙের ফুলও দেখা যায়, আজকাল তো আবার কালার্ড অপরাজিতাও এসে গেছে। তা এই অপরাজিতা নীল হোক বা সাদা হোক, উভয়ই কাজে লাগবে। টবের গাছ নয়, বাগানের গাছ নয়, ন্যাচারাল প্রকৃতিতে থাকা গাছ দিয়ে কাজ করতে হয়। তা গ্রহণ থাকাকালীন এই অপরাজিতা গাছকে যদি তুলে নেওয়া যায়, মাটির থেকে মূল শুদ্ধ উপড়ে নেওয়া যায়, তাহলে এর মূলে যে গুণ সঞ্চারিত হয় তা বশীকরণ ঔষধি রূপে কাজ করে, অর্থাৎ খাইয়ে দিলে কিন্তু বশীকরণ হয়। তবে আচ্ছা। একটা নিয়ম আছে, এই তন্ত্রে যেভাবে, আসলে এটা তো গুরুমুখী বিদ্যা, পরম্পরাগত হুম বিদ্যা। হুম তো প্রত্যেকটা মানুষই যারা তন্ত্র চর্চা করেন, তিনি তার গুরুর থেকে, আবার সেই গুরু তার গুরুর থেকে শিখে এসছেন। তা কিছু বিষয়, কিছু দ্রব্যের ব্যবহার, এগুলো পরম্পরাগত। তা এই মূলটা পানে দিয়ে খাওয়াতে হয়। এটা নিয়ে আচ্ছা। অনেকে জিজ্ঞেস করেছেন, যারা জানতে পেরেছেন আমার কাছে, যে গুরুজি এটা কি মিষ্টির জিনিসে খাওয়ানো যায়, বা রান্না বান্না করা জিনিসে খাওয়ানো যায়, না খাওয়ানো যায় না? এটা শুধু পানে কাজ করে, এবং আচ্ছা। পানে দিয়ে যদি কাউকে খাইয়ে দেওয়া হয়, তার উপর কিন্তু তীব্র বশীকরণ প্রযুক্ত হবে, যদিও সেই বশীকরণের মেয়াদ ব্যক্তি হিসাবে হয়তো 1 সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত প্রযোজ্য থাকে। তারপর ধীরে ধীরে কিন্তু সেটা কেটে যেতে থাকে। এই জায়গায় একটা কথা বলি, অনেকে এরকম প্রশ্ন করে বা ভাবে যে বশীকরণ মানে বোধহয় সারা জীবনের ব্যাপার। অনেকে প্রশ্নই করে যে এটাই গুরুজি আমি এটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ। আমি জানি তো সাইকোলজিক্যাল ব্যাপার, যে এই হ্যাঁ। প্রশ্নটা আসবে, অবধারিতভাবে আসবে, তাই আমি আগেই বলে দিই। তা গুরুজি এটা কি লাইফ টাইম এফেক্ট হবে? তা যারা বলছে লাইফ টাইম এফেক্ট হবে কি না, আগে এটা তাদেরকে জানতে হবে যে লাইফ টাইমটা কত। সে অবভিয়াসলি নিজের লাইফ টাইমের প্রসঙ্গেই কথা বলবে। হুম তা তাকে বলবো, ভাই আপনি কি নিজের লাইফ কত স্প্যান আছে জানেন? পৃথিবীতে এটা সৃষ্টির ধর্ম, যা সৃষ্টি হয়েছে তার বিনাশ অবশ্যম্ভাবী। কোনো কিছুই এই নিয়মের ব্যতিক্রমে যায় না। ও অবধারিতভাবে বশীকরণ করি, বিদ্বেষণ করি, স্তম্ভন করি, বা যাই করি, সেই ক্রিয়ারও একটা প্রভাবে সময়কাল থাকে। তা কোনো বশীকরণ কেন, কোনো তন্ত্রের প্রভাবকেই আমি এইরমভাবে দেগে দিতে পারি না। এটা শাশ্বত, এটা চিরন্তন, মানে আমি করে দিয়ে যাব, এরপর আমার ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ পার করে কেউ আসবে, সেও নাকি সেই প্রভাবটা পাবে। আরে পাবে কোত্থেকে? যার ওপর করেছি সে থাকবে, তবে তো প্রভাবটা পাবে, তাই না? তবে এটা ঠিক কথা, বশীকরণ বিভিন্ন প্রকারের আছে, এবং তার মেয়াদও বিভিন্ন রকমের হয়। আসলে তন্ত্রের উৎপত্তি হয়েছে মানুষের প্রয়োজন পূরণের জন্য, মানুষের চাহিদা পূরণের জন্য। যা স্বাভাবিকভাবে হয় না, যা করা যায় না, সেটাকেও হওয়াতে হবে, সেটাকেও করতে হবে। যা অসম্ভব সেটাকে সম্ভব করতে হবে। অসম্ভব এবং সম্ভবের মধ্যে সীমারেখা কিছু যদি থেকে থাকে, সেটাকে মুছে ফেলতে চাইলে আমাকে ব্যবহার করতে হবে তন্ত্র। তন্ত্রের উৎপত্তি সেই জন্য হয়েছে। তাই মানুষের বিভিন্ন প্রকারের চাহিদার জায়গা পূরণ করতে কালক্রমে তন্ত্রে বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন কর্মের উৎপত্তি হয়েছে। তা সেই রকমভাবেই কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত মেয়াদের কাজ হতে পারে। বিশেষত যারা ব্ল্যাক ম্যাজিক করে,
কালা জাদু করে বা সোলেমানি তন্ত্র, ইসলামিক তন্ত্রে কাজ করে, এরা এক ধরনের ক্রিয়া করে থাকে যেটাকে কুফরি বলা হয়। এই কুফরির বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্রিয়াকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। অর্থাৎ আমি যে কর্ম করলাম, কর্ম করার পরে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। সেই কর্ম করা জিনিসগুলো, যা দিয়ে কর্ম করলাম, যেখানে কর্ম করলাম, তাকে একটা বিশেষভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করা। একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন কিছু জিনিসপত্র, যেমন কাপড়ে কিছু যন্ত্রম আঁকা হয়েছে, তার উপর কিছু ক্রিয়া করা হয়েছে। তা এখন কি করা হবে? আলটিমেট এই যন্ত্রমটা কি করতে হবে? যদি আমি বৈদিক রীতিতন্ত্রে যাই, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে জলে বিসর্জন বা অগ্নিতে সমর্পণ, যজ্ঞকুণ্ডে সমর্পণ, এই রকম ধরনের বিধান থাকে। খুব রেয়ার মাটিতে পুঁতে দেওয়ার ব্যাপার থাকে। কিন্তু এই জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কোনো আধারে সংরক্ষণ করে একে পুঁতে দেওয়া হয়। এতে কি হয়, যতকাল ওই তন্ত্র করে দেওয়া সামগ্রী ঠিকঠাকভাবে সংরক্ষিত হয় কোথাও, তার প্রভাব কিন্তু ততদিন অ্যাক্টিভ থেকে যায়। আশা করি মেয়াদের জায়গাটা বোঝানো গেল। বুঝতে পেরেছি। এবার আমি বশীকরণটি একটা বিষয় বলি। ধরুন কারোর ওপর বশীকরণ হয়েছে, আমি মিনিমাম 15 দিনের স্প্যামটাই ধরছি, যে 15 দিনের একটা স্প্যাম আছে। তো ধরুন আমার ওপর বশীকরণ হয়েছে, তা আমি কি বুঝতে পারবো যে আমার ওপর বশীকরণ হয়েছে? এটা কি বোঝা যায় যার ওপর হয়েছে তার? সাধারণত না। কারণ দেখা গেছে বশীকরণ যাদের উপর করা হয়, শতকরা 99.99% মানুষ কিন্তু অসচেতন। তাদের মধ্যে অনেকে আবার মানেও না যে এমন কিছু হতেও বা পারে সত্যি সত্যি। তারা এটা বলে, যা চোখে দেখা যায় না, যা ধরা ছোঁয়া যায় না, যার অস্তিত্ব নেই, তার প্রভাব থাকবে কেন, আমরা মানি না। তাহলে তাদের যদি হয়ও বা, বশীকরণের ফলে যা মানুষের শারীরিক বা মানসিক ক্ষেত্রে যে পরিবর্তন হয় বা, সেটা তারা ওভারলুক করে যায়, অগ্রাহ্য করে যায়। হ্যাঁ, এবারে একজন মানুষের উপর বশীকরণ হয়েছে, তার মন মানসিকতা সবার আগে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। ঠিক আছে, যে তার এইটা বুঝে ওঠারও ক্ষমতা থাকবে না। সে নিজের স্বাভাবিক আচার আচরণ করছে না, সে যেন কারোর প্রতি আকৃষ্ট হয়ে কাজ করছে, আবিষ্ট হয়ে কাজ করছে, সে যেন কারোর ইশারায় কাজ করছে। এই জায়গাটা সে চট করে নিজে বুঝেও উঠতে পারে না। তবে তার কাছে থাকা মানুষগুলো, তাদের নজরে এটা প্রায়শই পড়ে এবং এইভাবেই কেসগুলো কিন্তু ডিটেক্ট হয়। যেমন একটা সংসারে স্বামী অফিসে একজনের সঙ্গে পরকীয়া করছে, তা সেই মহিলা হয়তো তার স্বামীকে বশীকরণ করে নিজের প্রভাবে করেছে। তা তার স্বামী তো বুঝতে পারছে না। তার স্বামী ভাবছে তার জীবনে নতুন প্রেম এসছে, নতুন যৌবন এসছে, সে আহ্লাদে আটখানা গদগদ হয়ে যাচ্ছে। এদিকে তার স্ত্রী, যে মানে কথাতেই আছে, স্ত্রীদের থেকে বেশি ভালো সিসিটিভি কিছু হয় না, স্পাই ক্যামেরা কিছু হয় না। সবাইকে ধোঁকা দেওয়া যায়, হয়তো ভগবানকেও চাইলে ধোঁকা দেওয়া যায়, স্ত্রীর নজরকে কিন্তু ধোঁকা দেওয়া যায় না। তা এক্ষেত্রে সেই স্বামী স্ত্রীর কাছেই ধরা পড়ে যায় তার যে মুড সুইং করা, তার রোজকার হ্যাবিটে কিছু যদি পরিবর্তনের জায়গা আসা ইত্যাদি দেখে তার মনে সন্দেহ হয়। এখন যে ব্যাপারটা হচ্ছে কি, আধুনিক সমাজ, আধুনিক যুগ এই সমস্ত বিষয়গুলোকে দিয়ে মান্যতা না দিতে পারে বা এগুলো নিয়ে তারা মজা করতে পারে, একে উড়িয়ে দিতে পারে। কিন্তু যা সত্য তা তো সত্য, সত্যকে তো কখনো ঢেকে রাখা যায় না। তা এই যে জ্ঞান,
এগুলো পরম্পরাগতভাবে মানুষের মধ্যে কিন্তু চলে আসছে। আমি ছোট থেকে বড় হয়েছি নিজের বাবা মা বা পরিবারের অন্যান্য বড়দের দেখে। তা তারা যা অভ্যাস ফলো করতেন, যা বলতেন, আমিও সে সমস্ত মেনেছি, শিখেছি। আবার আমার দেখাদেখি আমার পরের জেনারেশন শিখবে। হতে পারে মানার জায়গাটা পাল্টে যেতে পারে, ধরনটা পাল্টে যেতে পারে, হুম। কিন্তু জ্ঞানের প্রবাহটা কিন্তু এইভাবে চলে আসে। তো কাজেই কেউ যদি অ্যাফেক্টেড হয়ে যায় বশীকরণের প্রভাবে বা অন্য কোনো তন্ত্রের প্রভাবে, শতকরা 99% বেশি চান্স সেই মানুষটা নিজে বুঝে উঠতে পারবে না, যদি না কেউ তাকে বুঝিয়ে দেয়। কিছু কিছু ব্যতিক্রমী জায়গা আছে, যেমন আমাদের ক্ষেত্রটা। আমরা যারা এগুলো নিয়ে চর্চা করি, প্রথমত তো বলি আমাদের চট করে কেউ এই প্রভাবে প্রভাবিত করতে পারবে না, কারণ আমাদের বিভিন্ন রকম প্রতিরোধী ব্যবস্থা নিজেদের সঙ্গে থাকে। আর তাছাড়া বশীকরণ কিন্তু আসলে মাইন্ড গেম। বশীকরণ কিছুই নয়, মাইন্ড গেম। বশীকরণ মানে একটা মানুষকে গলায় বগলস পরিয়ে কুত্তা বানিয়ে সঙ্গে নিয়ে ঘোরা নয়। বশীকরণ মানে একটা মানুষের মনের উপরে প্রভুত্ব করা। তা এই জায়গায় দেখা গেছে যারা একটু দুর্বল মনের মানুষ, যাদের উইল পাওয়ারটা একটু উইক, কম, এরা তাড়াতাড়ি অ্যাফেক্টেড হয়। কিন্তু যে মানুষ যত বেশি অ্যাগ্রেসিভ, যত জেদি এবং প্রচণ্ড স্ট্রং উইল পাওয়ার যুক্ত, এদের উপরে বশীকরণের প্রভাব কিন্তু অত সহজে প্রযুক্ত হয় না। এটাও একটা বড় কারণ। মানুষে বলে যে বশীকরণ ও তো কারোর ওপর কাজ হয়, কারোর ওপর কাজ হয় না, কিন্তু কেন সেটা হয়? কারণ ছাড়া তো কার্য হয় না নিশ্চয়ই। তা কথায় কথায় এই কারণটাও চলো বেরিয়ে এলো সামনে, এটা বুঝিয়ে দেওয়া গেল কেন একই বশীকরণ ক্রিয়া সবার ওপর সমানভাবে প্রযুক্ত হয় না। বুঝলাম। আচ্ছা, বশীকরণের ক্ষেত্রে এখন মার্কেটে খুব আমি দেখতে পাচ্ছি, ওই জন্য আমি বললাম যে ফেসবুকে দেখা যায় একজন বলে দিল এই করুন, ওই করুন, এই একটা মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্র পড়ুন, রিলে আসে এগুলো বেশি। হ্যাঁ, দেখুন এই দিন এই মন্ত্রটা পড়ুন, এই একটা ক্রিয়া করুন, এইভাবে করে নিন, তাহলে যাকে চাইছেন সে বশ হয়ে যাবে। এইটা কি সত্যি হয়? কারণ আমি যতদূর জানি, এতগুলো তন্ত্রের আমরা এপিসোড করেছি, যে গুরু ছাড়া এই বিষয়গুলো করা একদম উচিতই না। মানে আপনারা সবাই বলেন যে গুরু ছাড়া করা উচিত না। সেক্ষেত্রে এরকম ডিরেক্ট রিলের মধ্যে বলে দিচ্ছে যে এইভাবে করুন, এটা যে করছে তার কি এফেক্ট হবে না তার ফলে? একদম ঠিক কথা। তন্ত্র কখনোই নিজের ইচ্ছা মতো কিছু দেখে, কিছু পড়ে, কিছু শুনে করে নেওয়া যায় না। দুটো কারণেই করা উচিত নয়। একটা কারণ হচ্ছে এটা পরম্পরা বিরোধী জায়গা। গুরুর থেকে যদি মন্ত্র বা শিক্ষা দীক্ষা যাই বলো প্রাপ্ত না করা যায়, তবে আমি অন্য কোনোভাবে বা চুরি করে যদি কোনো জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানের কোনো মূল্য নেই। এর নিদর্শন কিন্তু আমরা মহাভারতের যুগে দেখতে পেয়েছি। একলব্য চুরি করে বিদ্যা অর্জন করছিলেন গুরু দ্রোণের থেকে। দ্রোণ শেখাতে চাননি, কারণ তিনি শুধুমাত্র রাজ পরিবারের, ক্ষত্রিয় পরিবারের ও ব্রাহ্মণ সন্তানদেরই শিক্ষা দিতেন। সে জায়গায় একলব্য, সে তো ব্যাধপুত্র, তার কী বা স্টেটাস, তাকে তিনি রাজি হননি। তা যার ফলে একলব্য লুকিয়ে শিখলেও যখন ধরা পড়ে যায়, গুরু হিসাবে আমাদের কাছে খুব অমানবিক লেগেছিল ঘটনাটা, যে তার ডান হাতের বুড়ো আঙুল চেয়ে নেওয়া। কিন্তু দ্রোণাচার্য সেখানে গুরুর মর্যাদা স্থাপনের জন্য এমনটা করতে বাধ্য হয়েছিলেন। তা না হলে এটা দৃষ্টান্ত স্থাপন হয়ে যেতে পারত এবং এই গুরুমুখী বিদ্যার যে পরম্পরা সেটা কলঙ্কিত হতো। পরবর্তীতে এই ধারায় যে কেউ চুরি করে কিন্তু বিদ্যা নিতে পারত। এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে, এটা যেমন শাস্ত্রের অসম্মান হয়, তেমনি নিজের জীবনের পক্ষেও হুমকি। কারণ
আমি কারোর থেকে শুনে নিলাম এইভাবে এইভাবে ওইভাবে যেতে হয়, করতে হয়, কিন্তু পুরোটা তো প্র্যাকটিক্যাল। থিওরি শুনে যদি প্র্যাকটিক্যাল কোর্স তার ফল হয়ে যেত, তাহলে এই ডাক্তারি বলো, ইঞ্জিনিয়ারিংয়ে বলো, এদের ক্ষেত্রে কারোর প্র্যাকটিক্যাল করার প্রয়োজন হতো না। আসলে আজকে আমাদের এই শাস্ত্র বা পেশা মানুষের কাছে বদনামির জায়গা হয়ে যাচ্ছে মানুষেরই ভুলে, মানুষেরই লোভের কারণে। যা উচিত নয় তাই করা হচ্ছে। তবে এই জায়গায় আরও একটা কথা, ব্যতিক্রমী কথা, নিজের কথা নিজে কেটে বলছি আমি, কিছু কিছু ক্ষেত্র আছে, তন্ত্রের কিছু কিছু বিষয় আছে যেগুলো লোকতন্ত্র, যাকে আমরা চালু কথায় টোটকা বলে থাকি। এই টোটকা কিন্তু গুরুমুখী বিদ্যা এক প্রকার হলেও তার সেই রেস্ট্রিকশনটা প্রযোজ্য থাকে না, কারণ এটা লোকতন্ত্র, লোক মুখে প্রচারিত এবং লোক সমাজে একজনের থেকে আরেকজন শুনেই এগুলো অনুসরণ করে। কিন্তু যেখানে কোনো বিশেষ মন্ত্র, কোনো বিশেষ যন্ত্র বা কোনো বিশেষ প্রকার সাধনা বিধি অনুসরণের জায়গা আছে, তা কিন্তু গুরুর মার্গদর্শনেই হওয়া উচিত, এবং এর সাফল্য একমাত্র তখনই পাওয়া সম্ভব। কারণ যে করবে সে তো আনারই, সে তো জানে না। সঠিক কাজ করার জায়গায় বেঠিক কাজ করে বসে থাকবে। তাতে করে যেখানে ভগবানের দেখা পাওয়ার কথা, হয়তো শয়তান এসে সেখানে আবির্ভূত হবে। এমন ঘটনা বহু ঘটেছে। এই ইউটিউবে প্রচারিত নানান সাধনা আমিও মাঝে মাঝে দেখি, সব ভয়ানক ভয়ানক সাধনার কথা বলছে মানুষ। অনেক জ্ঞানীগুণী মানুষও দেখছি এই প্রতিযোগিতায় সামিল, নিজের বিদ্যে জাহির করার জন্য বলে তো দিচ্ছেন। আর অবিবেচক যুবক সম্প্রদায়, যাদের হোঁশটা কম জোশটা বেশি, তারাও ভাবছে আমি বিরাট কিছু জীবনে অ্যাচিভ করে ফেলব, চেষ্টা করছে। অনেকে মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছে। আশা করি এই বিষয়ক পডকাস্ট যখন করো, অনেকের সঙ্গে কথা হয়েছে, এগুলো কিছু কিছু নিশ্চয়ই শুনেছো, জেনেছো যে মানুষ তার প্রাণনাশের জায়গায় এসেছে, অনেকে প্রাণ হারিয়েছে। তো এই জন্য বলি, ভেবে কাজ করা উচিত, করে ভাবা উচিত নয়। সব কিছুর একটা নিজস্ব পদ্ধতি আছে, সিস্টেম আছে, একটা রুলস আছে, রেগুলেশন আছে। আমাদের সেটা ফলো করেই কাজ করা উচিত। বুঝতে পেরেছি। এবার একটু বশীকরণ থেকে সরে আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে স্তম্ভন, যেটা আপনি একটু আগে বলেও ছিলেন যে স্তম্ভন, বশীকরণ এগুলো একটা পার্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আগেই বললাম যে বশীকরণে ষট ক্রিয়া বলে 6 প্রকারের প্রধান কর্ম আছে। বশীকরণ তার মধ্যে একটা অন্যতম কর্ম, এবং হতে পারে আজকে বাজারি তন্ত্রের যুগে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানেই বেশি পয়সার খেলা হয়। আর সঙ্গে সঙ্গে জায়গাটা অবধারিত সবথেকে বেশি বদনামও বটে। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান, এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।